যেমন এই প্রথম প্রশ্নটি এখানে দেখো 3 তারিখের কোয়েশ্চেন্স, এটা 3 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স, যে স্টেট সাবজেক্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে একটি কেস করেছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের উপরে সিবিআই তারা চাইছে কি যে তারা শুধুমাত্র তারা একটা বলতে পারো যে একটা ইউনিলেটারাল বলতে পারো একটা তারা কিন্তু রাইটস চাইছে, যে যাতে যেহেতু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তো রাজ্যের আন্ডারে থাকলেও তারা কি হতে পারে, যাতে শুধুমাত্র সেখানে সিবিআই যাতে সেটা কিন্তু এনকোয়ারি করতে পারে, এই ধরনের একটা রাইটস তারা চেয়েছে। কিন্তু রাজ্য সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, বুঝতেই পারছো ফেডারেলিজমের একটা ইস্যু এটা। তো সুপ্রিম কোর্টে যখন গেছে তখন সুপ্রিম কোর্টে এই ধরনের জাজমেন্ট দিয়েছে যে মিলিটারির ক্ষেত্রে যদি এটা বা আর্মি অফিসারদের ক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই না হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা এই রাজ্যের মধ্যে আছে তাদের যদি কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তো সেটা কেন শুধুমাত্র কেন সিবিআই পারবে, রাজ্য সরকার কেন পারবে না? তো এটা ফেডারেলিজমের যে স্ট্রাকচার সেটাকে এক প্রকার ভায়োলেট বলা যেতে পারে। এই কারণে এই ধরনের একটা জাজমেন্ট এখানে এসেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলার চেষ্টা করেছে যে ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ইস্যু অফ স্টেট সাবজেক্ট, ঠিক আছে, স্টেট লিস্টের মধ্যে এটা রয়েছে। আমরা জানি ফেডারেলিজমের 3টে ইস্যু, আমাদের 3টে লিস্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা জানি আমরা সেন্ট্রাল লিস্ট, একটা জানি আমরা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে একটা স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো এই লিস্টে কোন লিস্টে কটা আইটেম আছে সেগুলো দেখতে পাচ্ছ যে পরীক্ষায় এখন আলোচনায় আছে, বারবার জিজ্ঞেস করছে এগুলো। রিসেন্টলি নেটে এটাও জিজ্ঞেস করেছিল, কাজে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও এখানে। তো ফরেস্ট ম্যারেজ অ্যাডপশন এই সমস্ত ইস্যুস গুলো কিন্তু জিজ্ঞেস করেছে। তো যাই হোক, ফরেস্ট ম্যারেজ অ্যাডপশন এগুলো হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। যে ম্যারেজ রিলেটেড ল হচ্ছে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই তৈরি করতে পারে, অ্যাডপশন ল তারাও তৈরি করতে পারে, এবং ফরেস্ট এটাও কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যেই পড়ে। বাট ল অ্যান্ড অর্ডার এটা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে দিয়েও আরো পরিষ্কার হয়ে গেল যে এটা কিন্তু আমাদের সাব স্টেট লিস্টের মধ্যেই বিলং করে এবং স্টেট লিস্টের মধ্যেই থাকবে। কাজে স্টেটেরও রাইটস আছে এখানে কিন্তু নিজের মতো করে ফাংশন করার, এখানে হোল অথরিটি শুধুমাত্র কিন্তু কেন্দ্রীয় সরকারের নেই। তো এটা এখানে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এটা আলোচনায় আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে চায়না পাকিস্তান বাউন্ডারি এগ্রিমেন্ট ওয়াজ টেকেন প্লেস ইন, চায়না পাকিস্তান বাউন্ডারি এগ্রিমেন্ট ওয়াজ টেকেন প্লেস ইন, এটা 1963 সালে আমরা দেখতে পাবো। বেসিক্যালি তোমরা এটা আলোচনায়, যেহেতু এখন খবরের কাগজে আছে এটা আলোচনায়, যে এটা খুব ভালো করে দেখতে হবে। তার কারণ এই মুহূর্তে তোমরা দেখবে যে এই পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর যেটা আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তো সেইখানে আমরা দেখতে পাবো এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা হচ্ছে কি যে আমরা দেখতে পাবো যে এখানে সেন্ট্রাল এখানে চায়না আসলে কি করছে না, তারা রোড নির্মাণ করছে, তারা সেখানে হাউজিং করছে। তো হাউজিং রোড তারা সেখানে ডেভেলপ করছে দেখে সেটা আমাদের নিজেদের কিন্তু সিকিউরিটির জন্য একটা ভীষণ কনসার্ন, এবং আমরা উদ্বেগ প্রকাশ করেছি সেটা নিয়ে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে সেটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে চায়না যেভাবে সেখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পিওকে যেটাকে বলা হচ্ছে, তো পিওকে তে যেভাবে তারা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছে, রোড নির্মাণ করছে, এটা কিন্তু আমাদের নিজেদের যে সোভারেনিটি আছে সেটার উপর এক প্রকার কিন্তু অ্যাটাক। তো যেহেতু এটা একটা ডিসপিউটেড এরিয়া, বুঝতেই পারছো, সেই কারণে ভারতবর্ষ নিজের বলে দাবি করে, তো স্বাভাবিকভাবেই এখানে আমরা আমাদের মতো করে তো ক্লেম তো করবই। কিন্তু পাকিস্তান আবার এটা দেখতে পাবো 1963 সালে যখন পাকিস্তানের সঙ্গে চায়নার ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছিল, মনে রাখবে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1963 সালে হয়েছিল। এই এগ্রিমেন্ট গুলোর নাম কিন্তু বারবার জানতে চায়, যেমন ভারতের সঙ্গে কোন কোন দেশের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে, কত সালে হয়েছে, এবং সেগুলোর জন্য কোথাও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে কিনা এগুলো জানতে চেয়েছে। যেমন হান্ড্রেড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে আমাদের, যে বাংলাদেশের সঙ্গে ভারতের কনক্লেভ এক্সচেঞ্জ যেটা হয়েছে সেটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, হ্যাঁ, এনক্লেভ, এনক্লেভ। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে এই এগ্রিমেন্ট গুলো আলোচনায় থাকে। এবং এটা দেখতেই পাচ্ছ যে 1963 সালে হচ্ছে, টাইম পিরিয়ডটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ইন্টারন্যাশনাল ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। 1963 ওয়াজ দ্য ইয়ার যখন আমরা দেখতে পাবো যে 1962-তে, মানে 1 বছর পরেই আমাদের কি হচ্ছে, যে এগ্রিমেন্টটা হচ্ছে। কোন 1 বছর না, কোন বিষয়টির কথা বলছি, এই ইন্দো চায়না ওয়ারের কথা বলছি, যে ইন্দো চায়না ওয়ার 1962-তে হচ্ছে, এবং চায়না আমাদেরকে তো একটা বড় রকম ভাবে পরাজিত করলো, দ্যাটস ওকে ফাইন, আমরা পরাজিত হয়েছি সেখানে, আমাদের বড় রকম ভাবে সেখানে একটা বলতে পারো যে একটা হার হয়েছে। আমাদের ফরেন পলিসির একটা বড় লজ্জাজনক ঘটনা সেই সময় ঘটেছিল। ফরেন মিনিস্টার যেই সময় ছিলেন, যিনি ছিলেন সেই সময় বলতে পারো এক প্রকার মানে ফরেন ডিপার্টমেন্টটা পুরোটাই দেখতেন জওয়াহরলাল নেহরু। ফরেন মিনিস্টারও সেই সময় ছিল, তিনি রিজাইনও করেছিলেন। যাই হোক, তো জওয়াহরলাল নেহরুর এটা এক বড় প্রকার লজ্জাজনক ঘটনা ছিল তার জন্য, এবং অনেকে এটাও অনুমান করে যে এই কারণেই বোধহয় তিনি একটুখানি মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন, এবং ফাইনালি তার পরে আর বেশি দিন বাঁচেননি, 64 সালে এসে নেহরু মারা গেলেন।
তো যাই হোক 1962 সালে যখন আমরা যুদ্ধ হচ্ছে চায়নার সঙ্গে, সেখানে যখন আমাদের বড় পরাজয় হচ্ছে চায়নার সঙ্গে, তার ঠিক 1 বছর পরেই আমরা দেখতে পাচ্ছি কি যে চায়না পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা এগ্রিমেন্ট করছে। এগ্রিমেন্ট করে তাদের মধ্যে যে ল্যান্ড ডিসপিউট যেটা ছিল, মানে আমাদের সঙ্গে ল্যান্ড ডিসপিউট ছিল সেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে ল্যান্ড ডিসপিউট ছিল সেটা নিয়ে তাদের মধ্যে আবার এগ্রিমেন্ট হচ্ছে। এবং সেই এগ্রিমেন্টের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে পাকিস্তান এক প্রকার বিশেষ কতগুলো অধিকার সেই সময় আমরা দেখতে পাবো যে চায়নাকে কিন্তু দিয়ে দিয়েছে, বলতে পারে এক প্রকার লিজ দিয়ে দিয়েছে কাইন্ড অফ কিছু জায়গা সেখানে পাকিস্তানকে, চায়নাকে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু আমাদের নিজেদের সোভারেন্টির জন্য, আমাদের নিজেদের টেরিটোরিয়াল সিকিউরিটির জন্য ভীষণ কিন্তু সিগনিফিকেন্ট। এগুলো আমাদেরকে অ্যালার্মিং বলতে পারো, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো 1963 সালে এই ঘটনাটি ঘটেছিল, এগুলো একটু মাথায় রাখবে। এখানে একটা কমিশনের নাম লাস্ট টাইম পরীক্ষায় জিজ্ঞেস করেছিল। ইন্ডিয়ার সঙ্গে যখন চায়নার যুদ্ধ হচ্ছে 1962-তে, তখন একটা কমিশনের রিপোর্ট বেরিয়ে এসেছিল, সেই রিপোর্টটার নাম জানতে চেয়েছিল। বলতে পারবে কেউ রিপোর্টটার নাম? বলো স্থাপিত, কি জানতে চাইছো? স্যার ওই লিস্টটা যেটা মানে পাকিস্তান দিয়েছিল চায়নাকে 1963তেই, তো মানে আমার নেটওয়ার্ক চলে ছিল, শুনতে পাইনি। কি হয়েছিল? ওই যে লিজ দিল যেটা আপনি বললেন না, হ্যাঁ, পাকিস্তান এই চায়না, এগ্রিমেন্টের 1962 তো? এই এগ্রিমেন্টের মধ্যে দিয়েই হয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। তো এখানে কিন্তু এই ঘটনাগুলো আমাদের জন্য কিন্তু খুবই, আমাদের ফরেন পলিসির জন্য কিন্তু খুবই উদ্বেগজনক। এগুলো কিন্তু আমাদের ভালো করে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই সমস্ত ইস্যুস গুলো এখন আলোচনায় আছে, পরীক্ষায় জানতে চাইছে। যেমন বললাম লাস্ট টাইম যে কমিশনসটা তৈরি হয়েছিল, ইন্ডিয়া চায়না ওয়ার রিলেটেড একটা কমিশন তৈরি হয়েছিল, যে কমিশনস তারা রিপোর্ট পেশ করেছিল। এই আমাদের আউটকামস গুলো, মানে যেগুলো আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতা গুলোকে সেখানে তুলে ধরা হয়েছিল। তো সেই কমিশনসটার নাম জানতে চেয়েছিল। এগুলো এই ধরনের প্রশ্ন কখনো করেনি, বাট রিসেন্টলি এই প্রশ্নগুলো কিন্তু আলোচনায় আসছে। যাই হোক, তো সেই রিলেটেড যেহেতু এগুলো সমস্ত বিষয় ঘোরাফেরা করছে, দেখে নিয়ে একটুখানি। 3 নম্বর দেখো, খুব গুরুত্বপূর্ণ। কমিশনটার নামটা একটু বলবেন? কমিশনটার নামটা আমি নিজেই ভুলছি, নাহলে বলে দিতাম, আমি দেখে পরে বলছি। ভাগাত রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, ভাগাত রিপোর্ট। কি রিপোর্ট? ভাগাত রিপোর্ট। এরকম না না না, হাগাত বোধহয় নয়, এই ধরনের কিছু নাম। হেন্ডারসন। না না, এটা একটা রিপোর্ট ছিল, আমি দেখে বলছি তোমাদের। এটা নেটে তোমাদের রিসেন্টলি জানতে চেয়েছিল, রিসেন্টলি যে লেটেস্ট যে লাস্ট যে বোধহয় যেটা তোমাদের নেট হলো না, লাস্ট কি না, লাস্টটা তো আগেরটা, শেষের আগেরটাতে যে প্রশ্ন, যে শেষের আগে যে নেটটা হয়েছে সেখানে এই প্রশ্নটি ছিল, আমি দেখে বলছি তোমাদের। When was the protection of children from sexual offenses POSCO Act made? যে পস্কো আইন যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে, এটাও কখন তৈরি হয়েছিল? এই টাইম পিরিয়ডটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখতে হবে। পস্কো আইনটাও তৈরি হচ্ছে 2012 সালে। দেখো এখানে এর ফুল ফর্মটাও দেখে নাও। পস্কোর অনেক সময় শর্ট ফর্মও জানতে, শর্ট নামটা দিয়ে দিল, দিয়ে হয়তো ফুল ফর্মটা জানতে চাইলো, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা অলরেডি করেছে। যেমন ইউএপিএ এর ফুল ফর্ম জানতে চায়, পস্কোর নাম জানতে চাইতে পারে, ইউএপিএ এর অলরেডি জানতে চেয়েছে। তো এগুলো দেখে নিও, এই শর্ট ফর্ম গুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জেন্ডার ইস্যু যখন আমরা পড়ি সেখানে এগুলো খুব আলোচনায় আসে। তো জেন্ডার ইউনিট 8-এ এগুলো পড়াবো যখন, তখন তোমরা এগুলো পাবে। তো যাই হোক, সেই প্রসঙ্গে এটা আমাদের 2012 সালে ঘটেছে। বুঝতেই পারছো টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে নির্ভয়া কেস ঘটছে, গুরুত্বপূর্ণ নির্ভয়া কেস। তো তারপরে এই সমস্ত ঘটনাগুলোকে সংশোধন করার কথা বলেছে। তো এটা নিয়েও একটা সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট চলছে, সুপ্রিম কোর্টে একটা কি হিয়ারিং চলছিল, তার জাজমেন্টটা এসেছে। তো সেখানে এখানে বলা হয়েছে যে এর যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটাকে কোনো রকম ভাবে ইগনোর করা যায় না। তো পার্টিকুলার একজন মেয়ে, মানে কম বয়সী একটি মেয়ের সেখানে একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো যে এই আইনটি আবার আলোচনায় এসেছে এবং এর অবজেক্টিভটা আলোচনায় এসেছে। এবং সুপ্রিম কোর্ট এখানে জাজমেন্ট দিয়েছে যে এর যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটাকে কোনো রকম ভাবে ইগনোর করা যায় না। তো এই অবজেক্টিভটাকে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের এই যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক, যারা হচ্ছে শিশু আছে, যারা প্রাপ্তবয়স্ক, যারা হচ্ছে বলতে পারো নয়, যারা আসলে যে মেয়েরা, চিলড্রেন্সরা, তাদের বিবাহ হলে তাদের জন্য যে একটা বড়, যে তাদের একটা তার জীবনের যে একটা সেখানে যে একটা থ্রেট আমরা দেখতে পাই, সেই সমস্ত ইস্যুগুলোই এখানে ডিল করা হয়েছে। তো এই উদ্দেশ্যে এই আইনটা, যাই হোক, এটা একটু দেখে নিও যে আইনটা 2012 সালে তৈরি হয়েছে। এখানে ডিটেলসে আমরা জেন্ডার ইস্যু যখন পড়বো তখন এটা আলোচনায় আসবে আমাদের। লাস্ট কোয়েশ্চেন এখানে দেখে নাও, 3 তারিখের কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ওয়েন ওয়াজ দ্য আয়ুষ্মান ভারত লঞ্চড? আয়ুষ্মান ভারত লঞ্চ হয়েছিল 2018 সালে। একাধিকবার প্রশ্নটি পরীক্ষায় কিন্তু জানতে চেয়েছে এবং আলোচনাতে এখনো আছে। তার কারণ অনেকে এখন, অনেক পলিসি মেকাররা, পলিসি ইনস্টিটিউশনস গুলো যেগুলো আছে, পলিসি মেকিং ইনস্টিটিউশনস যেগুলো আছে, সেগুলো তাদের রিসার্চাররা এখন এটা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করছে। এটাকে রিফর্ম করার এক প্রকার কিন্তু চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের পলিসি সাজেশনস কিন্তু তারা কিন্তু সাজেস্ট করছে যাতে এটাকে রিফর্ম করা যায়।
এখানে আমরা দেখতে পাবো যে আয়ুষ্মান ভারত আলোচনায় আছে, এডিটোরিয়াল পেজে এটা নিয়ে একটা বিস্তারিত আর্টিকেল লেখা হয়েছে। ফরেন পলিসি কোন একটি ইনস্টিটিউশনের ফরেন পলিসির এক্সপার্টরা বা প্রফেসররা তারা লিখেছেন, রিসার্চাররা লিখেছেন। 2018 সালে এটা লঞ্চ হয়েছিল। জন আরোগ্য যোজনার সঙ্গে এটা কিন্তু জড়িত, এটা কিন্তু মাথায় রাখবে, জন আরোগ্য যোজনা। তো এটা আমাদেরকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা একটু দেখে নিও। যাই হোক, এটা পরীক্ষায় জানতে চেয়েছে, ভালো করে এটা কিন্তু দেখবে, ঠিক আছে? তো 3 তারিখের প্রশ্নগুলো গেল এগুলো। এর থেকে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ আমার চোখে পড়লো না, এগুলোই নতুনত্ব মনে হলো, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু জিজ্ঞেস করে তাই এগুলোই তোমাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে চলে আসো আমাদের এরপরে আমাদের চলে আসতো পরের প্রশ্ন।